জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করব। পর্ব 694, পৃষ্ঠা সংখ্যা 450 শেষ অংশ থেকে 451 অর্ধেক অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এই এক্ষুনি একরকম ভাবে থাকছেন, পরে আবার অন্যরকম ভাবে। এক্ষুনি তিনি বালকের মতো সহজ সরল নগ্ন বালকের মতো সাধারণ একটা গাছের পাতা পড়লেও যেন ভয়ভীত, তারপরেও তখনই তিনি আবার দেখা যাচ্ছে সিংহ বিক্রমের মতো সাহসী। কখনো বা তিনি লোক জ্ঞানের উত্তর দিচ্ছেন, কখনো বা তিনিও তার কাছে দীনতায় পরাজিত হয়ে যাচ্ছেন। এইভাবে তিনি তত্ত্ব পিপাসুর কাছে এক এক রকম যেরকম মানুষ তার কাছে সেরকম তিনি উত্তর দিচ্ছেন। যার যেটা প্রাপ্য তাকে তিনি সেটা যেন দিচ্ছেন। তার কাছে কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই। তিনি সকলের কাছে সকলের মনের ভাব বুঝতে পারছেন, যার যেটা দেওয়ার কথা যাকে তিনি ঠিক ঠিক মতো সেই জন্য দিচ্ছেন। কিন্তু ঘটনা হলো এইটাই যে তার ভাবের কথা কখনো কিছু বোঝা যায় না। যখন তিনি কেউ ওনাকে অনেক চাইছেন, তাকে তিনি ধরাছোঁয়ার মধ্যে রাখছেন না। যে অথচ যিনি চাইছেন না তার কাছে তিনি অযাচিত হয়ে যাচ্ছেন। কেউ প্রার্থনা করেও কোনো কিছু পাচ্ছে না, অথচ দেখা যাচ্ছে কেউ না বিনা প্রার্থনাতে অনেক কিছু পেয়ে যাচ্ছেন। তিনি অন্তর্যামী, তিনি সবার ভেতরটা দেখতে পান। তাই তিনি কখন যে কি রকম খেলা খেলেন সাধারণ বুদ্ধিতে আমরা সেটি বুঝে উঠতে পারি না। অন্য পক্ষে ভেদাভেদ পাই দেখিবারে, ভালো মন্দ তরতম লীলার আসরে। অন্তর্যামী এক পক্ষে পরম ঈশ্বর, বিভূরূপে সমভাবে সবার ভিতর। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। তারপরের অংশ আজ আমরা পাঠ করছি। ভক্তজনে যত টান অন্যে তত নয়, বরাবর এই ধারা অবতারে বয়। ভক্তগণ যেন তাঁর লীলা রসে সাথী, তারা যেন রথ তাহে শ্রীপ্রভু সারথী। ইহাদের মধ্যে দেখি দুই শ্রেণী পুত্র, কাহারো বা নিকটের কাহারা দূরস্থ। কার্যেতে যদ্যপি দেখি দু প্রকার থাক, তথাপি একত্রে যেন কলমির চাক। লক্ষ্য বুড়ি ডগা থাকে চাকের ভিতরে, একটিতে দিলে টান গোটা চাক নড়ে। আর এক শ্রেণী আছে বহির্মুখ জাতি, পরিচয়ে শুনো কহি তাহার প্রকৃতি। বৃহৎ অরণ্য আনি মধ্যে মহাতরু বর, স্রষ্টার কৌশলে শিল্প সর্বাঙ্গ সুন্দর। নাহি আসে লক্ষ্যে শ্রীর গগন বিভেদী, চৌদিকে বিস্তৃতি কাণ্ড শাখা প্রশাখাদি। অতিশয় ঘনপত্র বরণ শ্যামল, যোজন যোজন ব্যাপী ছায়া সুশীতল। অপরূপ বৃক্ষে এক আশ্চর্য কৌশল, ভিন্ন ভিন্ন প্রশাখায় ভিন্ন ভিন্ন ফল। আকারে বরণে ভিন্ন ভিন্ন, আকারে বরণে ভাবে ভিন্ন ভিন্ন বটে, কিন্তু ফল সকলেই সমভাবে মিঠে। তরুবর মুখরিত রহে দিন মানে, নানা জাতি বিহগের কুজনের গানে। কতই না আছে পাখি দূরান্তরে বাসা, এখানে কেবল পাকা ফলেরও লালসা। মুক্ত কর তরুবর বিহঙ্গম গণে, অবিরত রুচিমত ফল বিতরণে। যার যত ধরে পেটে পূর্ণ দরে খায়, ভরিলে উদর পরে সবাসে পালায়। এই সব বিহগেরা বহির্মুখ জাতি, ফলের আশায় আসে না পোহায় রাতি। প্রথমোক্ত গণে নাহি ফলের পিপাসা, সকাল বিকাল সম তরুবরে বাসা। এইসব ভক্তবর্গ লীলার সহায়, যা দিগে লইয়া খেলা করিলেন রায়। অবিহিত এই ভক্ত সাঙ্গপাঙ্গ নামে, চিরসঙ্গ পরিচিত প্রভুর শ্রীপ্রভুর সনে। তবে যে অচেনা বৎ বাল্য লীলাসরে, লীলার যে অঙ্গ মাত্র জীব শিক্ষা তরে। আর লীলার অঙ্গরস বর্ধন কারণ, স্বেচ্ছায় করেন যত ঐশ্বর্য গোপন। আস্বাদন কর রস বুঝিয়া ব্যাপার, কলম কালিতে তত্ত্ব নাহি আঁকিবার। ঠাকুর
শ্রী রামকৃষ্ণ দেবের কাছে ভক্তজনের প্রতি যত টান আছে অন্য কোনো কিছুর প্রতি অত টান নেই। ঠাকুরের বরাবরই এই ধারা, এই ভক্তজনে যেন তার লীলার সাথী। কেউ কাছে থেকে আসে, কেউ অনেক দূর থেকে আসে, কেউ তার কাছে, কেউ একটু দূরের। এই দু প্রকারের মানুষ তার কাছে আসে, কিন্তু সবাই যেন একটি জায়গায় বাঁধা। সেটি হচ্ছে যেন ওই কলমির চাকের মতো। কলমির চাকে হাজার ডগা থাকে, কিন্তু যে কোনো একটা ডগ ধরে নাড়লেই কলমির গোটা চাকটাই নড়ে যায়। ঠিক সেরকম ঠাকুরের কাছে যারা আছেন, দু রকমের মানুষ আছেন। একটা হচ্ছে তার অন্তরঙ্গ পার্ষদ, আর একজন হচ্ছে বহির্মুখ জাতি। এই বহির্মুখ জাতিটা কেমন, পুথিকার এখানে বর্ণনা দিয়েছেন সুন্দরভাবে, যে এক বৃহৎ অরণ্যের মধ্যে, সেই বৃহৎ অরণ্যের মধ্যে এক বিশাল বড় গাছ আছে। সেই বৃক্ষের এত উঁচুতে মাথা তাকালে দেখতে পাওয়া যায় না, চারিদিক শাখা প্রশাখা ভর্তি করে রেখেছে, ঘন সবুজ আকারের এবং খুব সুন্দর ছায়া বেষ্টিত হয়ে রয়েছে চারিদিক। এই গাছে এক অপূর্ব আশ্চর্য কৌশল হলো এই, যে তার ভিন্ন ভিন্ন শাখায় ভিন্ন ভিন্ন ফল ধরে। তাদের আকার, আয়তন, বর্ণ সব ভিন্ন ভিন্ন হলেও আসলে সেই ফল কিন্তু খুব মিষ্টি। তাই দূর দূরান্ত থেকে বিভিন্ন পাখিরা আসে, তার এই মিষ্টি ফল খায়, পেট ভরে চলে যায়। এই দ্বিতীয় শ্রেণীর যে মানুষেরা ঠাকুরের কাছে আসেন, তারা হলেন এই পাখিদের মতো। আর প্রথম শ্রেণীরা যারা ঠাকুরের কাছে আসেন, তাদের কিন্তু এই ফলের আশা থাকে না। তারা ঠাকুরের কাছে আসেন সবসময় আশাহীন ভাবে, শুধু ভালোবাসা নিয়ে আসেন। আর দ্বিতীয় শ্রেণীর যারা আছেন, তারা ফল খান, পেট ভরে চলে যান। এই প্রথম যারা রয়েছেন ঠাকুরের কাছে, তাদেরকে ঠাকুরের লীলা পার্ষদ বা ঠাকুরের সাঙ্গপাঙ্গগণ নামে অভিহিত করা হয়। তবে ঠাকুর এই লীলার সঙ্গে এই সমস্ত মানুষকে একসাথে ধরলেন কেন? কারণ জীব শিক্ষার জন্য। আর লীলা রঙ্গরস বর্ধন কারণ স্বেচ্ছায় করেন যত ঐশ্বর্য গোপন। ঠাকুরের এখন সব ঐশ্বর্য তো গোপন করা আছে। আস্বাদন কর রস বুঝিয়া ব্যাপার, কলম কালিতে তত্ত্ব নাহি আঁকিবার। এই কলম কালি দিয়ে যে আঁকবেন অর্থাৎ লিখবেন পুথিকার, সেটি পড়ে যে আমরা বুঝবো সেটি নয়। এই ঠাকুরের লীলা রস আস্বাদন করতে হবে, অনুভব করতে হবে, এটাই বলতে চেয়েছেন। আজকের পাঠে এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।